বিসমিল্লাহির রহমানির রহিম। আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ থেকে কলেজের ভার্চুয়াল ক্লাসে। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক। আজকে আমাদের আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এবং এই বিশ্ব পরিচয় বিষয়ের একাদশ অধ্যায়ের শিরোনাম হচ্ছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, আসা যাক আলোচনায়। এই অধ্যায়টি থেকে আমরা প্রতিবারই দেখে থাকি যে প্রশ্ন হয়। আমি কখনো দেখিনি যে সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসেনি, এমন কোনো পরীক্ষা দেখিনি। কাজে আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে এই অধ্যায়টি। আমরা সংক্ষিপ্ত আলোচনায় আসি। প্রথমেই সম্পদ। সম্পদ জিনিসটি কি? সম্পদ আমরা জানি, আমাদের আপাতত দৃষ্টিতে সম্পদ বলতে আমরা বুঝে থাকি যে জমি জমা, সম্পত্তি, সম্পদ, টাকা পয়সা ইত্যাদি। আসলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সম্পদ বলতে সেটাকে বোঝায় না। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সম্পদ বলতে ওই জিনিসটাকেই বোঝায় যার উপযোগ আছে, যেটা বাহ্যিকতা আছে, যেটি হস্তান্তরযোগ্য এবং যেটির অপ্রাচুর্যতা রয়েছে। এই চারটি বৈশিষ্ট্য সম্বলিত কোনো বস্তুকে, দৃশ্যমান বস্তুকে আমরা সম্পদ বলে থাকি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। কাজেই সম্পদ হতে হলে তার এই চারটি বৈশিষ্ট্য থাকতে হবে। একটি বলছি আমরা উপযোগ, দ্বিতীয়টি হলো অপ্রাচুর্য, তৃতীয়টি হলো বাহ্যিকতা এবং চতুর্থ নাম্বার হলো হস্তান্তরযোগ্যতা। এই কয়টি বৈশিষ্ট্যকে সম্বলিত কোনো বস্তুকে আমরা বলবো সম্পদ। এর বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করা যায়। উপযোগ জিনিসটি কি? অর্থনীতির ভাষায় উপযোগ বলতে আমরা বুঝি, উপযোগ শব্দের অর্থ হলো উপকারিতা, কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উপযোগকে যদি আমরা চিহ্নিত করি তাহলে বোঝাবে যে কোনো বস্তুর অভাব পূরণের বা অভাব মোচনের ক্ষমতা। যে বস্তু কোনো অভাব পূরণ করতে পারে। এই যে আমি মার্কার পেনটি দিয়ে লিখছি, আমার লেখার অভাব পূরণ করতে পারে এই মার্কার পেন। কাজে এটি অভাব পূরণ করতে পারছে বলে এই মার্কার পেনের কিংবা এই বোর্ডের উপযোগ আছে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো অপ্রাচুর্যতা। অপ্রচুর হবে কি জন্য অপ্রচুর হবে এই জন্যই যে এটি যদি চাহিদার তুলনায় অসীম হলে তো তার কোনো মূল্য থাকবে না, অঢেল পাওয়া যাবে। তো সম্পদ তখনই হবে যখন চাহিদার তুলনায় তার প্রাপ্তির একটা সীমাবদ্ধতা থাকবে, তখন সেটি সম্পদ বলে বিবেচিত হবে। এরপরে আসি বাহ্যিকতা, যেটাকে যার বাহ্যিক একটা মানে কি শক্তি থাকবে, যেটাকে আমরা দেখাতে পারবো, প্রমাণ করতে পারবো, যে বোঝাতে পারবো, যার আকার, আকৃতি, আয়তন আছে, যেটাকে আমরা দেখাতে পারি, সেটি হবে তখন সম্পদ। হস্তান্তরযোগ্যতা, যেটাকে হাত বদল করা যায়, যেটির মালিকানা পরিবর্তন করা যায়, সেটি সম্পদ হবে। হ্যাঁ, শিক্ষার্থীরা প্রায় বলে থাকে যে আমরা ভূমি বা সম্পদ এক জায়গা থেকে অন্য জায়গায় তো উঠিয়ে নিয়ে যেতে, সম্পদ উঠিয়ে নেওয়া যায়, কিন্তু স্থাবর সম্পত্তি, ভূমি এক জায়গা থেকে অন্য জায়গায় উঠানো যায় না, উঠিয়ে নিয়ে যাওয়া যায় না। কাজে এটার কি করে হস্তান্তরযোগ্যতা আছে? হ্যাঁ, এটারও হস্তান্তরযোগ্যতা আছে, মানে মালিকানার পরিবর্তন করা যায়। কাজেই এই উপযোগ এবং অপ্রচুর যদি হয়, বাহ্যিকতা যদি থাকে এবং হস্তান্তরযোগ্য হলেই সেটিকে সম্পদ বলা যাবে। এবার আসি আমরা এই সম্পদের উৎস। আমরা কোথা থেকে সম্পদ পাই? সম্পদ আমরা দুইটি উৎস থেকে পাই। একটি হচ্ছে প্রাকৃতিক উৎস, প্রকৃতি প্রদত্ত। আসলে যেটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দিয়ে রেখেছেন, ভূগর্ভে কিংবা আকাশে কিংবা সমুদ্র সীমায় যা কিছু দিয়েছে, এটা প্রাকৃতিক সম্পদ। এটা আমাকে কিনে এটাকে আমাদের ব্যবহার করতে হয় না, অর্থ ব্যয় করতে হয় না। এবং আরেকটি সম্পদ হচ্ছে যে মানব সৃষ্ট সম্পদ, যেগুলো আল্লাহ প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়েই, উপাদানকে কাজে লাগিয়েই মানুষ যা কিছু তৈরি করে, সেগুলোই হচ্ছে মানব সৃষ্ট সম্পদ।
আচ্ছা, এবার আমরা চলে আসি এই যে সম্পদ হতে পারে প্রাথমিকভাবে দুই ধরনের, একটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ আর একটা হতে পারে জাতীয় সম্পদ। ব্যক্তিগত সম্পদ আমরা সবাই মুদ্রার কথাই বুঝি, যে আমার যা কিছু আছে, আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ, আমার জায়গা জমি, সেটা আমার ব্যক্তিগত সম্পদ। আর জাতীয় সম্পদ বলতে বুঝি যে সম্পদগুলো রাষ্ট্রের আবাল বৃদ্ধা বনিতা এবং ধনী গরিব সবাই ব্যবহার করে, স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট, এগুলো সবই হচ্ছে জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত। এবার চলে আসি আমরা অর্থ ব্যবস্থা। আসলে আমরা একটু খেয়াল করি, একটু চিন্তা করি যে রাজনৈতিক বিবেচনায় বা রাজনৈতিক দিক থেকে যদি চিন্তা করি, তাহলে রাষ্ট্র হতে পারে গণতান্ত্রিক, হতে পারে একনায়কতান্ত্রিক, হতে পারে রাজতান্ত্রিক। বিভিন্নভাবে রাষ্ট্রকে আমরা চিহ্নিত করতে পারি রাজনৈতিক পরিচয়, এটা রাষ্ট্রের ধরন। কিন্তু আমরা যদি রাষ্ট্রের অর্থনৈতিক জীবনটাকে চিন্তা করি, যে একটা রাষ্ট্র কি করে সম্পদ, ধন বা অর্থ আরোহণ করে, কি করে আয় করে, কিভাবে ব্যয় করে, এর সম্পর্কিত যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতিটাই হচ্ছে একটা অর্থ ব্যবস্থা, একটা দেশের অর্থ ব্যবস্থা। তো এই অর্থ ব্যবস্থা সারা বিশ্বে 4 ধরনের অর্থ ব্যবস্থা আছে। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা। আমরা এই অর্থ ব্যবস্থাগুলোর যদি বৈশিষ্ট্য বিশ্লেষণ করি, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই অর্থ ব্যবস্থাগুলোর স্বরূপটা কীরকম। তার আগে একটু বলে নিই যে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বেশ কটি নাম আছে, যেটা অবজেক্টিভের জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে। এটার নাম হতে পারে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এটার নাম হতে পারে বর্জুয়া অর্থ ব্যবস্থা, হতে পারে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, হতে পারে অবাধ অর্থনীতি। আমরা খেয়াল করব এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার এই অপর নামগুলো। এবার চলে আসি এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহে। প্রথমে উৎপাদনের উপাদান সমূহের মালিকানা। আসলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কি, এটা বলে আমরা যদি তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করি, তাহলে সে সংজ্ঞার মধ্যেই বৈশিষ্ট্যগুলো অন্তর্নিহিত থাকবে, তখন আমাদের আলোচনা করতে সুবিধা হবে। আমরা বলি তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা জিনিসটা কি। এর উত্তর হচ্ছে, যে ধরনের অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহ যেমন উৎপাদন, ভোগ, বন্টন ব্যবস্থায়, মানে পুরোপুরি ব্যক্তি মালিকানায় বা প্রজাসাধারণ স্বাধীনভাবে এগুলো উৎপাদন, ভোগ, বন্টন ব্যবস্থা পরিচালনা করতে পারে, সেই ধরনের অর্থ ব্যবস্থাটাকেই আমরা বলছি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা যেই সংজ্ঞাটি বললাম, এর মধ্যেই কিন্তু তার বৈশিষ্ট্যগুলো অন্তর্নিহিত রয়েছে। আমরা প্রথম বৈশিষ্ট্যের কাছে আসি, উৎপাদনের উপাদান সমূহের মালিকানা। যেমন উৎপাদনের উপাদান হচ্ছে 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এর উপর যে মালিকানাটা থাকবে ব্যক্তি সাধারণের। সরকার এখানে কোনো কর্তৃত্ব করবে না। সরকার এই উৎপাদনের উপাদানগুলোকে ব্যবহারের কিংবা নিয়ন্ত্রণের কিংবা উৎপাদনের ক্ষেত্রে বাধা প্রদান করবে না, উৎসাহ প্রদানও করবে না। ব্যক্তি তার খেয়াল খুশি মতো উৎপাদন করতে পারবে, বন্টন করতে পারবে, ভোগ করতে পারবে। দ্বিতীয় বৈশিষ্ট্যে আসি, দ্বিতীয় উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। এটি হচ্ছে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কোনো ব্যক্তি যে কোনো ব্যবসা বাণিজ্য কিংবা শিল্প কলকারখানা পরিচালনার অধিকার রাখে, সরকারের অনুমতি নিয়ে তার ব্যবস্থাপনা তিনি করে যেতে পারেন। এখানে সরকারি কোনো বিধি নিষেধ নেই। তবে প্রাথমিকভাবে সরকারের অনুমোদন যেটা নিতে হবে, লাইসেন্স করতে হবে, সেটি ভিন্ন বিষয়। তাহলে সরকারি কোনো বার নেই, সরকারি কোনো বাধ্যবাধকতা নেই। ব্যক্তি বা উদ্যোক্তা কিংবা মালিক তার খেয়াল খুশি মতো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারে, ভোগ বন্টন কার্য চালিয়ে যেতে পারে। অবাধ প্রতিযোগিতা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটি বিষয়, অবাধ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা কেন বিরাজ করে? যেহেতু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মুনাফা অর্জন একটা বড় বিষয়, যে রাষ্ট্র উৎপাদন ভোগের বন্টনের দায়িত্ব নেই না, ব্যক্তি তার খেয়াল খুশি মতো যে কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারে। কেউ ধান উৎপাদন করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ গম উৎপাদন করে, রাষ্ট্র বাধ্যবাধকতা
চাপিয়ে দেয় না যে তাকে এটাই করতে হবে। যেহেতু এখানে ব্যক্তির স্বাধীনতা আছে দ্রব্য সামগ্রী উৎপাদনের কিংবা ব্যবসা কার্য পরিচালনার, সেক্ষেত্রে এই একই বস্তু যখন একাধিক ব্যক্তি সাধারণ উৎপাদন করে তখন একটা প্রতিযোগিতা বিরাজ করে। যার দ্রব্যের গুণগত মান যত বেশি ভালো হবে সেই দ্রব্যই মানুষ ক্রয় করবে, কিনবে, ভোগ করবে, এবং এই ভোগের উপরেই নির্ভর করছে এই অবাধ প্রতিযোগিতা। যার দ্রব্যের গুণগত মান ভালো সেটা কিনবে। কাজে প্রতিযোগিতার বাজারে একটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে তারা তার দ্রব্যের গুণগত মান বৃদ্ধির চেষ্টা করবে। এই জন্য এই প্রতিযোগিতাটা বিরাজ করে। ভোক্তার স্বাধীনতা, উৎপাদনকারী যেমন উৎপাদনের স্বাধীনতা আছে, কি পরিমাণ উৎপাদন করবে, কখন করবে, কিভাবে করবে, তেমনি করে যিনি ভোগ করবেন, ভোক্তা, ক্রেতা, তারও স্বাধীনতা আছে, কি ক্রয় করবে, কি ভোগ করবে, সেই স্বাধীনতা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা দিয়েছে। সর্বাধিক মুনাফা অর্জন, একটু আগেই আমরা বললাম যে মুনাফা অর্জন হচ্ছে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। একজন ব্যক্তি সাধারণ, একজন উদ্যোক্তা মানে তার নিজ উদ্যোগে কি করে দ্রব্য সামগ্রী উৎপাদন করে এবং নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি তারা খুব সজাগ দৃষ্টি রাখে। যেহেতু তার মুনাফার প্রশ্ন আছে, তার কর্মচারী কখন কাজ করছে বা করছে না, কিভাবে ফাঁকি দিচ্ছে কিনা, এগুলো ভালো মতো দেখভাল করেন। কি জন্য? যে যদি উৎপাদন ব্যাহত হয় তাহলে তার লাভের পরিমাণ কমবে বা ক্ষতি হবে, লস হবে। এই জন্য অধিক মুনাফা অর্জনের আশায় এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি সাধারণ তার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান বা উৎপাদনের প্রতি খুব সজাগ থাকে, এবং সজাগ থাকার উদ্দেশ্যই হলো সর্বাধিক মুনাফা অর্জন করা। এরপরে শ্রমিক শোষণ। এই কারণেই এই শ্রমিক শোষণের একটা সুযোগ রয়ে গেছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। এজন্যই এই অর্থ ব্যবস্থাটিকে বর্জ্য অর্থনীতি বলা হয়। এই অর্থ ব্যবস্থায় দেশের ধন সম্পদ সব কেন্দ্রীভূত হয়ে যায়। গুটি কয়েক সম্পদশালী মানুষের কাছে দেশের সমস্ত সম্পদ বন্দী হয়ে যায়। একদিকে অট্টালিকা গড়ে ওঠে, অন্যদিকে ছিন্নমূল অসহায় মানুষের আহাজারি দেখা দেয়। এই যে পরিমাণ পরিশ্রম করিয়ে নেই শ্রমিকদের কাছ থেকে মালিকরা, উদ্যোক্তারা, সেই পরিমাণ ন্যায্য তাদের পাওনা দেয়া হয় না এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। কাজে এই শ্রমিক শোষণের একটা সুযোগ এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় রয়ে গেছে। এবার আসি আমরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এই সমাজতন্ত্র আমরা জানি যে একটা প্রাচীন সমাজতন্ত্র এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্র আছে, এবং এই সমাজতন্ত্রের আমরা এত লম্বা আলোচনায় যেতে পারবো না, অনেক বড় বিষয় এটি। আমরা শুধু এতটুকুই বলবো যে বর্তমান হয়তো সীমিত আকারে যেখানে যেখানে 2-4টি দেশে বিশ্বে চলছে, সেগুলোর আঙ্গিকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আলোকে আমরা সমাজতন্ত্রকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। সেটা সমাজতন্ত্র বলতে এমন এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝানো হয়ে থাকে যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় একটা শ্রেণীহীন, শোষণহীন, ন্যায়ভিত্তিক, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। এখন কথা হলো যে আল্লাহ তাআলা যেখানে মানুষকে উঁচু নিচু, ধনী দরিদ্র, ভালো মন্দ, উৎকৃষ্ট নিকৃষ্ট করে সৃষ্টি করেছেন, সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে বা রাষ্ট্রে কোনো ধনী গরিব থাকতে পারবে না, সবাই সমান হবে, কোনো উৎকৃষ্ট নিকৃষ্ট থাকবে না, সবাই সমান হবে, ভালো এবং মন্দ থাকবে না, সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে। তো এটা আল্লাহর সাথে পাল্লা দিয়ে আমরা পারবো না, কিন্তু ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা ওই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠারই প্রচেষ্টা চালায়। এটা কেমন করে করে তারা? যে সমাজতন্ত্র এমন একটা অর্থ ব্যবস্থা যেখানে রাষ্ট্রে ব্যক্তি মালিকানার স্বীকৃতি নেই, ব্যক্তি কোনো সম্পদের অধিকার রাখে না, সম্পত্তির অধিকার রাখে না। আর যখন মানুষের কাছে সম্পদ থাকে না, তখন ধনী দরিদ্রের বৈষম্য থাকে না। এই সম্পত্তির বিলোপ সাধন করে এই সমাজতন্ত্র কি করার চেষ্টা করে? এই ধন বৈষম্য হ্রাস করার চেষ্টা করে। এখানে একটা ক্লাস স্ট্রাগল সৃষ্টি হতে পারে, শ্রেণী সংঘাত সৃষ্টি হতে পারে। এই আলোচনাগুলো অনেক লম্বা। আমরা শুধু এটুকুই খেয়াল রাখবো যে সমাজতন্ত্র এমন এক ধরনের অর্থনৈতিক অর্থ ব্যবস্থা যে ব্যবস্থায় একটা শ্রেণীহীন, শোষণহীন, ন্যায়ভিত্তিক, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। সেটাই হচ্ছে এখানে ব্যক্তি স্বাধীনতা নেই ভোগের ক্ষেত্রে, এবং ব্যক্তি
সম্পত্তির কোনো স্বীকৃতি নেই। এবার আমরা এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দেখি। উৎপাদনের উপাদান সমূহের মালিকানা, আমরা একটু সংজ্ঞাতেই বলেছি যে মালিকানা থাকে সম্পূর্ণভাবে রাষ্ট্রের, সব সম্পদের মালিক রাষ্ট্র, ব্যক্তি কোনো সম্পত্তির মালিক হতে পারে না এই ব্যবস্থায়। তবে একটা পরিচালনাকারী কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে, এই কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটি পরিচালিত হয়। এবার আসি অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা। আমরা একটু আগেও বললাম যে কোনো অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হওয়ার সময় সব কিছুই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনে কর্তৃত্বাধীনভাবেই পরিচালিত হয়ে থাকে, ব্যক্তি স্বাধীনতার এখানে স্বীকৃতি নেই। এই উদ্দেশ্য হচ্ছে কল্যাণ সাধন, রাষ্ট্রের জনগণের কল্যাণ সাধনের উদ্দেশ্যে, এই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই অর্থব্যবস্থা পরিচালিত হয়। আয় বন্টন বলতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে আয় বন্টনের সুযোগ থাকে, যে ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী সুযোগ সুবিধা ভোগ করে থাকে। এরপরে আমরা আসি ভোক্তার স্বাধীনতার অভাব, যেহেতু তার ব্যক্তিগত সম্পত্তি থাকে না, সম্পদ থাকে না, কি উৎপাদন করবে সেই ইখতিয়ার অধিকার থাকে না, সব কিছুই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদিত হয়, ভোগ বন্টন রাষ্ট্রীয় কর্তৃত্বে পরিচালিত হয়, কাজে ভোক্তা তার খেয়াল খুশি ইচ্ছা মতো ভোগ করার স্বাধীনতা পায় না এই সমাজতন্ত্রে। এবার তো চলে আসি আমরা ইসলামী অর্থ ব্যবস্থায়। ইসলামী অর্থ ব্যবস্থা এমন এক ধরনের অর্থ ব্যবস্থা যেখানে পবিত্র ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফ এবং হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, কার্যকলাপ এবং তার দৃষ্টিভঙ্গি, তার আদর্শ অনুযায়ী যেই ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হয়, সেটিই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এই ইসলামী অর্থ ব্যবস্থায় একদিকে যেমন মানে সুদ হারাম, অন্যদিকে তেমনি সুযোগ আছে যে মানুষ যারা ছিন্নমূল মানুষ, দরিদ্র মানুষ, তাদের মধ্যে এই ধন বৈষম্য হ্রাসের জন্য জাকাতের ব্যবস্থা আছে। আমরা বৈশিষ্ট্যগুলো একটা একটা করে আলোচনা করি। সম্পদের মালিকানা, এই ইসলামী অর্থ ব্যবস্থায় ইসলাম মানুষকে ব্যক্তিগত সম্পত্তির একটা অধিকার বা ইখতিয়ার দিয়েছে। সেটি সে পেতে পারে তার উত্তরাধিকার সূত্রে, তিনি ক্রয় করতে পারেন, কিংবা তিনি তার সম্পদ তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইসলামী শরিয়া আইন অনুযায়ী রেখে যেতে পারেন। এরপরে আসি শরীয়ত ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলী। আমরা সংজ্ঞাতেই বলেছি, ইসলামী অর্থব্যবস্থা এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে পূর্ণাঙ্গ রূপে শরীয়তের বিধান, পবিত্র কোরআন শরীফ এবং হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, হাদিস এবং কার্যকলাপ, তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী কিন্তু এই ব্যবস্থার, অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হয়। উৎপাদন, ভোগ, বন্টন সব ক্ষেত্রেই সেটা অনুসৃত হয়। উৎপাদন ব্যবস্থা, উৎপাদনের উপাদান সমূহের পারিতোষিক, আমরা জানি পারিতোষিক জিনিসটা হচ্ছে সম্মানী, যে উৎপাদনের যে উপকরণগুলো আছে, উপাদান, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলোর আনুপাতিক হারে তার যতটুকু পরিমাণ শ্রম মালিকানা থাকে, খাজনা কিংবা উদ্যোক্তা যিনি থাকেন, কিংবা শ্রমিকের পারিতোষিক যথাযথভাবে ইসলাম শরিয়া অনুযায়ী প্রদান করা হয়ে থাকে। আয় বন্টন, আমরা আগেই বলেছি যে আয় বন্টনটা ইসলামী শরীয়ত অনুযায়ী হয়ে থাকে, এবং এই শরীয়তের বিধান, যেহেতু ইসলাম একটা পূর্ণাঙ্গ শান্তিপূর্ণ জীবন বিধান, এখানে কোনো অন্যায়ের মানে স্বীকৃতি নেই, কাজেই ব্যক্তি তার যে কোনো কার্যক্রম পরিচালনার সময় আয় এমনভাবে করে এবং তিনি যেভাবে করতে পারেন তার শ্রমিককেও সেভাবে দিতে হয়, এবং যারা ছিন্নমূল মানুষ জাকাত পেতে পারে, কাজে আয় বন্টনটা সুষমভাবে হয়ে থাকে। আচ্ছা, এরপরে চলে আসি মিশ্র অর্থ ব্যবস্থা। আসলে মিশ্র অর্থ ব্যবস্থাটি হচ্ছে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এই দুই অর্থ ব্যবস্থারই সংমিশ্রণই হলো মিশ্র অর্থ ব্যবস্থা। আমরা জানি, প্রথমেই আমরা পড়েছি যে ধনতন্ত্র হলো এমন একটা অর্থ ব্যবস্থা যেখানে ব্যক্তির স্বাধীনতা আছে, ব্যক্তি যে কোনোভাবেই তার উৎপাদন কার্য পরিচালনা করতে পারে। আবার সমাজতন্ত্রে দেখলাম যে না, এটা শুধু রাষ্ট্রই পরিচালনা করবে। আর মিশ্র অর্থ ব্যবস্থা এমন একটা অর্থ ব্যবস্থা যে এই দুটোর সমন্বয় সাধন করা হয়েছে। কাজেই তাহলে মিশ্র অর্থ ব্যবস্থা এমন এক ধরনের অর্থ ব্যবস্থা যেখানে একই সাথে সরকারি এবং বেসরকারি উদ্যোগে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয়, অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, উৎপাদন, ভোগ, বন্টন ব্যবস্থা পরিচালিত হয়। সে ধরনের অর্থ ব্যবস্থাটাই হচ্ছে
আমাদের মিশ্র অর্থ ব্যবস্থা। এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দেখি এবার। যে সরকারি ও বেসরকারি খাতের সহ অবস্থান, এখানে সরকারি এবং বেসরকারি খাতের সহ অবস্থান থাকে। কিছু কিছু ছোট খাত আছে, মাঝারি খাত আছে যেটা ব্যক্তি এটা পরিচালনা করে থাকে, এবং কিছু বড় খাত আছে যেখানে হয়তো ব্যক্তি এত বড় ঝুঁকি নিতে পারে না, সেই সমস্ত জায়গাগুলোতে রাষ্ট্র দায়িত্ব নিয়ে থাকে। যেমন আমরা বড় বড় পাওয়ার প্ল্যান্টগুলো সরকার পরিচালনা করে, হয়তো ব্যক্তি সাধারণ একবার দুইবার নষ্ট হলে সেটা তার লস হওয়ার সম্ভাবনা আছে, এজন্য সরকার সেগুলো বড় বড় সেক্টরগুলো গ্রহণ করে থাকে। তাহলে একই সাথে এই ধরনের মিশ্র অর্থ ব্যবস্থায় সরকারি ব্যবস্থা যেভাবে চলতে পারে তেমনিভাবে বেসরকারি খাতও মানে পরিচালিত হয়ে থাকে। প্রতিযোগিতা ও প্রতিযোগিতা, এখানেও পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করে। এখানেও ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মতো মানে মুনাফা অর্জনের জন্যই কিন্তু এই প্রতিযোগিতাটা বিরাজ করে। এরপরে আমরা আসি উদ্যোক্তা ও ভোগকারীর স্বাধীনতা। এখানে ওই সমাজতন্ত্রের মতো ভোগকারীর ইচ্ছা বা অভিপ্রায়কে দমন করা হয়নি, রাষ্ট্র নিয়ন্ত্রণ করেনি। এখানে সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে অনুসরণ করে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কাছ থেকে ওই বৈশিষ্ট্যটুকু নেওয়া হয়েছে যে যেহেতু সরকার এবং বেসরকারিভাবে দুইভাবেই উৎপাদন কার্য পরিচালিত হয়, কাজে ভোক্তা যারা ভোগ করবে, ক্রয়কারী তার স্বাধীনতা ভোগ করে যে কোনো কিছু উৎপাদনও করতে পারবে, ভোগও করতে পারবে, ক্রয় করতে পারবে। এবং এই মিশ্র অর্থ ব্যবস্থার আরও একটি বৈশিষ্ট্য মুনাফা অর্জন। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মতো মুনাফা অর্জন করাও এই মিশ্র অর্থ ব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য। আমরা এতক্ষণ এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা এবং মিশ্র অর্থ ব্যবস্থার যত সামান্য অল্প আমরা আলোচনা করলাম। সময় স্বল্পতার জন্য এত বিস্তারিত আলোচনায় যেতে পারলাম না। তারপরে যতটুকু শিক্ষার্থীরা বোঝা গেছে সেখান থেকে আরেকটু বইটা একটু পড়লেই মনে হয় আমরা একটা ধারণা পেয়ে যাব। এই অধ্যায় থেকে বারবার প্রশ্ন হয়ে থাকে, আমরাও পরীক্ষার জন্য প্রশ্ন দিয়ে দিচ্ছি। প্রশ্নগুলো লিখে নেবে শিক্ষার্থী, বা বাড়ির কাজ দিচ্ছি। প্রথম কাজ, জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণ করা উচিত কেন? আমরা সম্পদ যখন পড়েছি তখন এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার সুযোগ পাইনি, কিন্তু আমার সম্পদ আমি ব্যবহার করছি, আমি আমার একটা সম্পদকে নষ্ট হতে দেই না, যুগ যুগ আগলে ধরে রাখি। কিন্তু আমার জাতীয় সম্পদ যেগুলো, রাস্তাঘাট, স্কুল কলেজের যে সম্পদগুলো আমরা কিভাবে রক্ষা করব এবং রক্ষা কেন করা উচিত, ওই সম্পদটিকেও আমি যদি আমার মনে করি তাহলে দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে। আমরা একটু পড়ে নিয়ে সেই উত্তরটিকে সাজিয়ে লেখার চেষ্টা করব। নাম্বার 2, বাংলাদেশের জন্য কোন অর্থ ব্যবস্থাটি বেশি উপযোগী বিশ্লেষণ কর। আমরা এক্ষেত্রে একটু কথা বলি যে বই পড়ে আমরা উত্তর লিখব, আমাদের আলোচনাগুলো যদি কিছু কাজে আসে সেটা শুনে করার চেষ্টা করব। এই আমরা জানি যে বইয়ে হয়তো লেখা আছে যে আমরা একটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার দেশ, কিন্তু আমরা বাংলাদেশের অর্থব্যবস্থা বা বাংলাদেশের উৎপাদন ব্যবস্থার যদি বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করি তাহলে দেখতে পাই একই সাথে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও রয়েছে। মূলত বেসরকারি উদ্যোগেই বাংলাদেশে প্রাধান্য পেয়ে আসছে, সরকারি উদ্যোগের চেয়ে বেশি বেসরকারি উদ্যোগেই উজ্জ্বল বাংলাদেশ। কাজে বৈশিষ্ট্যগত দিক থেকে এই বাংলাদেশ একটি মিশ্র অর্থ ব্যবস্থার দেশ, কিন্তু তার উৎসের দিক থেকে আমরা চিন্তা করতে গেলে দেখব যে এটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার দেশ। আশা করি শিক্ষার্থী তোমরা শুনেছো বা এটাকে চর্চা করবে, বইটা ভালো করে পড়বে এবং বাড়ির কাজগুলো প্রস্তুত করবে। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সেই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।